তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, নামাজ পড়তে হবে। উঠছি আম্মু। নামাজ শেষ করে পড়তে বসলাম। 8টার সময় আম্মু ডাকলো নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে গিয়ে বসলাম। দেখি আব্বু মুখ ভার করে বসে আছে। আব্বুকে বললাম, আব্বু এমন করে বসে আছো কেন? এত সকাল সকাল আর অফিসে যেতে ইচ্ছে করে না। কোনো সমস্যা আব্বু? এখান থেকে অফিস অনেক দূর, যেতে অনেক সময় লাগে। আব্বু এক কাজ করো, তোমার অফিসের কাছে বাসা নাও, এতে আমাদের দুজনেরই সুবিধা হবে। এজন্য একটা বাসা ঠিক করেছি। আমার অফিস আর তোর ভার্সিটির কাছেই। ভালো করেছো। প্রতিদিন আর এত দূর থেকে ক্লাস করতে ইচ্ছা করছে না। এখন শান্তিতে যাওয়া যাবে। আজ 21 তারিখ, 1 তারিখে নতুন বাসায় উঠবো। ভালোই হবে। খাওয়া শেষ করে রুমে আসলাম। একটু পর ভার্সিটির উদ্দেশ্যে বের হই। ও, আপনাদের কাছে আমার পরিচয় দেওয়া হয়নি। আমি পারভেজ, আব্বু আম্মুর একমাত্র ছেলে। এর জন্য একটু বেশি আদর করে। পড়ালেখা করি ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে পৌঁছে দেখি বন্ধুরা সবাই চলে এসেছে। তোর এতক্ষণ আসার সময় হলো? সরি দোস্ত, একটু জ্যামে পড়েছিলাম তো, তাই দেরি হয়ে গেল। এটা তোর প্রতিদিনের কথা। এর জন্য শাস্তিস্বরূপ তোকে আজ একটা কাজ করে দিতে হবে। কথা দে, কাজটা তুই করবি। তোদের কথা কখনো কি না করেছি? তারপরেও ভেবে বল, হাজার হলেও শাস্তির কাজ। কোনো কিছু না ভেবে বলে দিলাম তোদের দেওয়া কাজটা করব। পরে কিন্তু না করতে পারবি না। আমাকে দেখে কি তোদের কাপুরুষ মনে হয়? না। তাহলে কি কাজ করতে হবে সেটা বল। কাজটা হলো, আরে থামলি কেন? আমরা দুজন মিলে বুদ্ধি করেছি। এখন যে মেয়ে গেট দিয়ে প্রবেশ করবে তাকে তুই প্রপোজ করবি। এমনটা তোদের থেকে আশা করিনি। এই কাজ আমি পারবো না। তুই কিন্তু কথা দিয়েছিস, আমরা যা বলবো তুই তাই করবি। আচ্ছা প্রপোজ করব, এখন তোরা থাম। দেখি কোন সুন্দরী আছে আমার কপালে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দূরে একটা মেয়ে দেখা যাচ্ছে, এদিকে আসছে। নিজেকে প্রস্তুত করতে লাগলাম। মেয়েটা আরো কাছে চলে আসলো। মেয়েটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এ তো রাফির গার্লফ্রেন্ড। রাফি আমাকে বলল, তোকে কোনো প্রপোজ করতে হবে না। কেন রে, আমি প্রপোজ করবই। অনেক কষ্টে একটা প্রেম করেছিস, সেটা তুই আর ভেঙে দিস না। তোর প্রেম জাহান্নামে যাক, তাতে আমার কিছু করার নেই। দোস্ত, তোর পায়ে ধরে তুই ওর কিছু বলিস না। না দোস্ত, আমি প্রপোজ করবই। তোকে 1000 টাকা দিছি, তাও বলিস না। আচ্ছা বলবো না। তোকে কিন্তু প্রপোজ করতেই হবে। এবার যদি তোর গার্লফ্রেন্ড আসে? আসবে না, তুই প্রপোজ করার জন্য রেডি হ। প্রপোজ করার জন্য রেডি হয়ে আছেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা সুন্দরী মেয়ে আমার দিকে আসতে লাগলো। এই মেয়ে দাঁড়াও। আমাকে ডাকছেন? জি তোমাকে। কেন ডেকেছেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? বলেই মেয়েটি আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমিও মেয়েটিকে উল্টো দুটো থাপ্পড় মেরে দিলাম। আপনার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলেন? হ্যাঁ মেরেছি তো, কি হয়েছে? আপনাকে আমি ইফটিজিং এর দায়ে পুলিশে দেব। আমার নামে ইফটিজিং এর কেস করলে পুলিশ ধরার আগে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তখন নিজের বরের বিরুদ্ধে ইফটিজিং এর কেসটা তুলে নিতেই হবে। এখন বলো, কেসটা করবে না আমার সাথে প্রেম করবে? ভাবার জন্য তোমাকে সময় দিচ্ছি 10 দিন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এর প্রতিশোধ আমি নেব। যা প্রতিশোধ বিয়ের পরে নিও, কেমন? আপনি কি করে ভাবলেন আমি আপনার মতো বখাটেকে বিয়ে করব? একটু বখাটেগিরি করি। আই, আপনি আমার কাছে আসবেন না। কেন? আমি তো তোমার হবু বর। আমি কিন্তু চিৎকার করব। চুপ করো। মেয়েটা আমাদেরকে তাকিয়ে আছে। ধমক দেওয়ায় মনে হয় ভয় পাইছি, তাই কিচ্ছু বলল না। আমার জন্য এটাই সুবর্ণ সুযোগ এখান থেকে কেটে পড়া। মেয়েটাকে বললাম, ওই কথাই রইল 10 দিন। ঠিক 10 দিন পর তোমার সামনে হাজির হব উত্তর জানার জন্য। এই যা, মেয়েটার নামই তো জানা হলো না। নাম না জানলেও চলবে, আগে এখান থেকে কেটে পড়ি। দোস্ত, তুই তো একেবারে ফাটিয়ে দিলি। রাগ তোর ফাটিয়ে দেওয়া, আগে পানি খাওয়া। এই নে পানি। দোস্ত, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না রে। কেন? ওই মেয়েকে তুই ভয় পাস নাকি? তুই শালা এখনো বলদি থাকে। এখানে তো আমরা সবসময় আড্ডা দিই। বল, এখান থেকে কেন যাব? ওই মেয়ে এখন যদি আমাকে মারার জন্য লোক ডেকে নিয়ে আসে তাহলে কি হবে? তুই মায়ের খাবি। আমি বলবো তোরা আমাকে এসব করতে বলেছিস, তখন মজা বুঝবি।
বুঝেছি, এখন এখান থেকে চল। দোস্ত মেয়েটা কিন্তু খুব সুন্দরী। দেখলাম তো, কিন্তু দোস্ত আফসোস মেয়েটার নাম জানতে পারলাম না। এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি জেনে নিব। আচ্ছা এখন চল ক্যান্টিনে যাই। খাওয়াবি নাকি? রাফির কাছে 1000 টাকা পাই, ওই টাকাটা দিয়ে এখন খাবো। আমার কাছে কোনো টাকা নেই। খাওয়াবি না গার্লফ্রেন্ড হারাবি? তুই তো দেখছি বন্ধু নামের ডাকাত, জোর করেই খাবি। নিজের করা গর্তে নিজেই পড়ছিস, আমাকে কেন দোষ দিস? আর কোনো কথা নয়, এখন শুরু হবে গার্লফ্রেন্ড ফ্রি ফায়ার পার্টি। ওকে দোস্ত, খাওয়া শেষ করে ক্লাসে আসলাম, ভদ্রভাবে ক্লাস শেষ করলাম। কাল কখন আসবি? সকালেই। দেরি করিস না যেন। আচ্ছা, ও তোদের একটা কথা বলবো মনেই নেই। কি কথা? দোস্ত কয়েকদিন পর তোদের এলাকায় চলে আসছি। ভালো কথা, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাদের কাছে মিথ্যা কথা বলতে হবে না, বল গার্লফ্রেন্ডের সাথে দেখা করবি? বুঝেছিস যখন, তাহলে এখান থেকে যা। আচ্ছা যাচ্ছি, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে থাক, একটু পর বাসায় চলে আসি। রাতে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আব্বু আসলো। ফোনের মধ্যে কি আছে এত মনোযোগ সহকারে দেখছো? আসলে আব্বু একটা নিউজ পড়ছিলাম। আমাকে মিথ্যা বলতে হবে না, আমি দেখেছি তুমি ফেসবুক চালাচ্ছ। ফেসবুক চালানো বাদ দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দিলে ভালো হবে। আচ্ছা আব্বু। আর শোনো, আমরা কালই নতুন বাসায় যাচ্ছি, সকালে অনেক কাজ আছে, তাই তোমাকে বললাম। আচ্ছা আব্বু। সকালে বাসার সবকিছু ট্রাকে তুলে চললাম নতুন বাসার দিকে। 1 ঘন্টার মধ্যে নতুন বাসায় পৌঁছে গেলাম। বাড়িটা দোতলা, নিচতলায় আমরা থাকবো। বাসার জিনিসপত্র ট্রাক থেকে নামিয়ে ফেললাম, সবকিছু বাসার ভিতরে নিয়ে গোছাতে গোছাতে দুপুর হয়ে গেল। কাজ করতে করতে ঘেমে গেছি, গোসল করার দরকার। বাথরুমে গিয়ে দেখি পানি নেই। আব্বু বলল, দোতলায় গিয়ে বাড়িওয়ালা আন্টিকে বলো। আব্বুর কথা মতো দোতলা উঠে কলিং বেল চাপলাম। একটু পর একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। আমাকে দেখে মেয়েটা বলল, কে আপনি? আপনাদের নতুন ভাড়াটিয়া। আপনাদের রুম তো নিচে, এখানে কেন? একটা দরকার ছিল তাই আসলাম। সুন্দরী মেয়ে দেখলেই একটা অজুহাত দেখিয়ে কথা বলতে চাওয়া ছেলেদের একটা বদ অভ্যাস, এটা আমি জানি। এমনিতেই সকাল থেকে কাজের উপর আছি, তার উপর একটা অচেনা মেয়ের ঝাড়ি শুনে রাগটা লাফ দিয়ে 100 ডিগ্রিতে উঠে গেল। মনে হচ্ছে দিয়েই দিই দুটো থাপ্পড়। না, থাপ্পড় দেওয়া যাবে না, থাপ্পড় দিলে বাসা ছাড়তে হবে। তাই আবার নরম সুরে বললাম, আসলে আপনি যা ভাবছেন তা নয়, সত্যি আমার কথাটা বলার দরকার ছিল। একটা অপরিচিত ছেলের সাথে কোনো কথা নেই, এক্ষুনি এখান থেকে যান বলছি। রাগটা আর নিজের মধ্যে রাখতে পারলাম না, মেরে দিলাম একটা থাপ্পড়। আমাকে মারলেন কেন? ওই চুপ, একদম কাঁদবি না। এখন আমি বলবো আর তুই শুনবি। তুই নিজেকে খুব সুন্দরী ভাবিস তাই না? কিন্তু আমি তোকে সুন্দরী ভাবি না, পেতনি ভাবি। কেন জানিস? চামড়া সাদা হলে সুন্দর হওয়া যায় না, সুন্দর হতে হলে সুন্দর মন দরকার, যা তোর নাই। আমি তোর মাকে বলতে এসেছিলাম ট্যাপে পানি নেই, কিন্তু তোর জন্য আর বলা হলো না। কি হয়েছে মা বিথি, এত চেঁচামেচি কেন? মেয়েটা মানে বিথি কিচ্ছু বলল না। একটু পর একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এলো। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছি। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আন্টি আসলে ট্যাপে পানি নেই, সেটা বলতে এসেছিলাম। ও, আমি পানির লাইন চালু করে দিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আন্টি, এখন আসি। বাবা একটু দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। এ আমার ছোট মেয়ে বিথি। আন্টি আমি ওনার সাথে একটু আগে পরিচিত হয়েছি, খুব সুন্দর ওনার ব্যবহার। রাতে আমার বাসায় তোমাদের সকল দাওয়াত রইল, আসবে কিন্তু। আচ্ছা আন্টি আসবো, বাসায় কিছু কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আচ্ছা যাও। রুমে এসে শুয়ে পড়লাম, একটু পর গোসল করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। তাকিয়ে দেখি রাফি ফোন দিছে। হ্যালো, বল কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আগে বল তুই আজ ভার্সিটিতে আসিসনি কেন? আর বলিস না, আজই বাসা পাল্টে ফেললাম, তাই আজ যেতে পারিনি। ওহ ভালো করেছিস, বিকেলে তোদের এখানে আসছি, ঠিকানা দে। ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি। এসে সব কথা বলবো। আচ্ছা, এই বিকেলে রাফি বাসায় আসে, ওর সাথে বাইরে ঘুরতে যাই। দোস্ত গতকালকে মেয়ের কথা মনে আছে তো?
মনে আছে। তা কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আজকে ওই মেয়েকে দেখলাম আমাদের উত্তর পাশের রুমে ক্লাস করছে। ওই রুমে তো আমাদের জুনিয়রদের ক্লাস করানো হয়। অনেক কষ্ট করে ওর নামটা জানতে পেরেছি। দোস্ত, মেয়েটার নাম কি? তিথি। নামটা তো অনেক সুন্দর। দোস্ত, আজ একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। আবার কাউকে নিশ্চয়ই মেরেছিস? মেরেছি। কাকে? বাড়িওয়ালের মেয়েকে। কি, তোকে কিছু বললো না? রাফিকে দুপুরের ঘটনা খুলে বললাম। দোস্ত, ঠিক করেছিস। দোস্ত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আচ্ছা, দেখে শুনে যাস। রাতে রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু, কিছু বলবে? হুম কি বলো? রাতে খাবার জন্য তোর বাড়িওয়ালি আন্টি দাওয়াত দিছে, তোকেও সাথে যেতে হবে। মা, তুমি আর আব্বু যাও, আমি যাব না। কেন যাবি না? ভালো লাগছে না। কেউ দাওয়াত দিলে যেতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোর আব্বু বসে আছে, চল। আর তোমরা যাও, আমি আসছি। আচ্ছা। আমি আব্বু আম্মু চললাম দোতলায় দাওয়াত খেতে। আম্মু কলিং বেল চাপলো, আন্টি দরজা খুলে দিল। আমরা সবাই ভিতরে ঢুকলাম। আন্টি সোফা দেখিয়ে বলল, আমরা বসে আছি। একটু পর আন্টি এসে বলল, চলেন সবাই, এখন খাবেন। খাবার টেবিলের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। বার্ষিতে প্রপোজ করা মেয়ে এখানে কেন? সাথে বসে আছে দুপুরের রাগিনী। দুজন আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। মাথাটা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হঠাৎ আন্টি বলল, আপনারা খাবার খেতে বসুন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। জি আন্টি, আমরা বসছি। এরা দুজন নিশ্চয়ই আপনার মেয়ে? হ্যাঁ, এরা দুজন আমার মেয়ে। তোমাদের নাম কি মা? জি আন্টি, আমার নাম তিথি আর ওর নাম বিথি। বাহ, বাড়ি মিষ্টি। তোমাদের পড়াশোনা কত দূর? জি আন্টি, আমি অনার্স প্রথম বর্ষে আর বিথি ইন্টার সেকেন্ড ইয়ারে। ভালো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, এ হলো আমার ছেলে পারভেজ। আন্টি বলল, পারভেজ ভালো ছেলে, আমি প্রথম দেখাতেই বুঝেছি। ধন্যবাদ আন্টি। তিথি আর বিথির দিকে চোখ পড়তেই শখ খেলাম। দু বোনই আমার দিকে গুন্ডি লুকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে একা পেলে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিবে। কিছুটা ভয় পেয়ে গেলাম। কি করা যায়? আসলে বিপদের সময় কোনো বুদ্ধি মাথায় আসে না। এখান থেকে কেটে পড়লে বাঁচা যায়, কিন্তু কিভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কোনো কথা নয়। এখান থেকে কেটে পড়ার বুদ্ধি একটা পেয়েছি। আন্টি, আমি খেতে পারবো না। কেন বাবা? আসলে আন্টি, সন্ধ্যার সময় বন্ধুর বাসা থেকে খেয়ে এসেছি। তো কি হয়েছে? আমি তোমার মতো থাকতে 3 বার খেতে, আর তুমি অল্প কিছু খেতে পারবে না? কি বলবো ভেবে পেলাম না। আমাদেরকে তাকিয়ে তিথি শয়তানি হাসি দিল। এরকম অবস্থায় নিজেকে অসহায় মনে হতে লাগলো। কথা বলছো না কেন? অল্প দিয়েন। আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম, উঠতে যাব এমন সময় আন্টি বলল, এখনই চলে যাবে? কালকে ক্লাসে গুরুত্বপূর্ণ পড়া দিয়েছি, ওগুলো পড়ে শেষ করতে হবে। তুমি পড়ালেখায় কত মনোযোগী, আর আমাদের বিথি একদমই পড়তে চায়। ওকে ভালো শিক্ষকের কাছে পড়ান। চলে আন্টি। যাক বাবা, কোনো মতে ওখান থেকে সরে আসতে পেরেছি। রাফিকে ফোন দেওয়া উচিত। হ্যালো রাফি, কি করিস? এই তো শুয়ে আছি। তোর কণ্ঠ এমন লাগছে কেন? আর বলিস না, বাসিতে যাকে থাপ্পড় মারছিলাম ও আমাদের বাড়িওয়ালির মেয়ে। বলিস কি? তোর তো এখন উভয় সংকট। এখন কি করব বল? তোর কেসটা জটিল। ওদের 2 বোনকে মেরেছিস, ওর বাসায় লোকজন জানতে পারলে তোদের বাসা ছাড়া করবে। আমার মতে তুই ওদের কাছে ক্ষমা চা, ওরা মাফ করে দিতে পারে। দোস্ত, এ তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করলে বাসার কেউ জানতে পারে, এতে তোর ক্ষতি বেশি। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, তবে আমার কথাটা একটু ভেবে দেখিস। ওকে, রাখলাম। এখন কি করি? যদি মাফ না করে উল্টো থাপ্পড় দেয়, তাহলে মান সম্মান আর থাকবে না। আবার যদি আম্মু আব্বুর কাছে বলে দেয়, তাহলে আমার উপর এতদিনের বিশ্বাস সব শেষ হয়ে যাবে। কোন দিকে যাব আমি? সারা রাত টেনশনে ভালো ঘুম হলো না। শেষ রাতের দিকে ঘুম আসে। সকালে আম্মু নামাজ পড়ার জন্য ডাকা শুরু করলো। তাড়াতাড়ি উঠে নামাজ পড়লাম। বাসার ছাদটায় গিয়ে আশেপাশ দেখে হয়তো মনটা ভালো হতে পারে, তাই ছাদে চললাম। আশপাশটা ভালোভাবে পরিষ্কার হয়নি।
এ এক অন্যরকম দৃশ্য, মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর পূর্ব আকাশে সূর্য আস্তে আস্তে বের হচ্ছে। কারো ছাদে ওঠার শব্দে চমকে উঠে পেছন ফিরে তাকালাম। একটু পর ছাদের গেট ঠেলে বিথি প্রবেশ করল। কেমন আছো বিথি? আপনি জানি কি করবেন? এই মেয়েকে একটা থাপ্পড় দিয়েও বাঁকা কথা সোজা করা গেল না। আরো সোজা করার ইচ্ছা অবশ্য আছে, কিন্তু সেটা করতে গেলে কপালে দুঃখ আছে। কি ভাবছেন, আবার থাপ্পড় মারবেন নাকি? এ কি মেয়ে রে বাবা, মনের কথাও বুঝতে পারে। আসলে সেদিন রাগে তোমাকে থাপ্পড় মেরেছিলাম, এজন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্য তুমি ক্ষমা না করে আমাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিতে পারো, আমি কিছু মনে করব না। আপনি অপরাধ করেছেন, সেজন্য সাজা পেতেই হবে। তবে আপনার সাজাটা হবে একটু অন্যরকম। অন্যরকম করতে হবে না, তুমি থাপ্পড় মেরে শোধ নাও। বলেছি তো, আমি অন্যরকম প্রতিশোধ নেব। তোমার অন্যরকম প্রতিশোধ কি শুনি? প্রতিশোধ তো নিতেই হবে। আপনি আমার বয়সে বড়, তাই আপনাকে মারবো না। আপনার শাস্তিটা হলো 10 দিন সকালে 10 বার করে আমার সামনে কান ধরে উঠবস করতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি চললাম আম্মুর কাছে। এই দাঁড়াও, আবার কি হলো? শাস্তিটা একটু কম করা যায় না? না। প্লিজ একটু কম করো। আচ্ছা, 10 দিন থেকে কমিয়ে 7 দিন দিলাম। এখন তাড়াতাড়ি উঠবস করুন। চারদিকে চেয়ে দেখি আশেপাশের বাসাগুলো ছাদে কেউ নেই। চোখ বন্ধ করে উঠবস শুরু করলাম। 1 2 3 4 5 10 হয়েছে, এখন থামুন। আমি উঠে দাঁড়ালাম। বিথির দিকে তাকিয়ে দেখি ওর মুখে যুদ্ধ জয়ের হাসি। মেজাজটা বিগড়ে গেল। মনে হচ্ছে থাপ্পড় দিয়ে ওর ওই হাসিটা বন্ধ করি। তা করলে আমার 10 বার উঠবস করাটাই বৃথা যাবে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। বিধিকে কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। রুমে আসতে মা বলল, পড়া বাদ দিয়ে এতক্ষণ কোথায় ছিলি? কি ছাদে হাওয়া খেতে গেছিলাম। কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? এই আমার কিছু হয়নি। এক গ্লাস পানি দাও, পানি খাবো। এই নে পানি, পানি খেয়ে এই গ্লাসটা ফেরত দিলাম। এই নে বাজারের ব্যাগ, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। ধুর, আর ভালো লাগে না। আজ সকাল থেকে তোকে অন্যরকম দেখছি, কি হলো তো? মা আমার কিছু হয়নি, এখন টাকাটা দাও, বাজারে যাই। এই নে টাকা। বাজার করে বাসায় আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করলাম। তারপর নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। না, এমন এলাকায় বাসা নিচে সকালে রিক্সা পর্যন্ত দেখছি না। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আরো কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে বসছি, এমন সময় পেছন থেকে মেলি কণ্ঠে ডাক দিল, এই যে হবু বর। আমি ভাবলাম আমার বিয়ে ঠিক হয়নি, তাই আমি কারো হবু বর না। তাই রিক্সাওয়ালা মামাকে বললাম রিক্সা চালান। রিক্সা চলতে শুরু করলো। মেয়েটি আবার ডাক দিল, এই যে আমার হবু বর পারবেশ, আমাকে ফেলে একা চলে যেও না। এটা আমার নাম বলে কেন? মেয়েটাকে দেখার জন্য পিছন ফিরে তাকালাম। হায় আল্লাহ, আমার চোখ একই দেখলো। এ তো তিথি। তিথি আমার দিকে দৌড়ে আসতে লাগলো। এই মামা, রিক্সাটা থামাও। তিথি আমার কাছে চলে আসলো। মেয়েটি আবার ডাক দিল, এই যে আমার হবু বর পারবেশ, আমাকে ফেলে একা চলে যেও না। এটা আমার নাম বলে কেন? মেয়েটাকে দেখার জন্য পিছন ফিরে তাকালাম। হায় আল্লাহ, আমার চোখ একই দেখলো। এ তো তিথি। তিথি আমার দিকে দৌড়ে আসতে লাগলো। এই মামা, রিক্সাটা থামাও। তিথি আমার কাছে চলে আসলো। এই আমাকে একলা করে চলে যাচ্ছ কেন? তো তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে বুঝি? বারে, দেখছি তোমার কিছুই মনে থাকে না। কি মনে রাখতে হবে? হ্যাঁ, আমি তোমার হবু বউ, এটা তোমার মনে থাকে না কেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আই, সরে বসো, আমি তোমার পাশে বসবো। তুমি আমার সাথে যাবে? এটা অসম্ভব। আমাকে না নিলে চিৎকার করবো কিন্তু। এই কেমন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। এখন যদি চিৎকার করে তাহলে মান সম্মান সব চলে যাবে। তার চেয়ে পাশে বসতে দেওয়াই ভালো। রিক্সার এক পাশে সরে বসলাম। অমনি তিথি আমার পাশে এসে বলল, এই তো আমার লক্ষ্মী হবু বর। আচ্ছা, তোমাকে কে বলেছি আমি তোমার হবু বর? তুমিই তো বলেছো। আমি কখন বললাম? বারে, তুমি তো দেখছি সবই ভুলে যাও। তবুও এটা কোনো সমস্যা না, বিয়ের পর থেকে আমি তোমাকে সব মনে করে দেব।
আল্লাহ, এই পাগলি মেয়ের হাত থেকে আমাকে রক্ষা করো। আই, কি বললে? কিছু না তো। আচ্ছা তুমি আমাকে এটা বলো, আমি তোমাকে কখন বলেছি তোমাকে বিয়ে করব? সেদিন আমাকে প্রপোজ করলে তোমার মনে নেই? হ্যাঁ করেছি। বিয়ের কথা কখন বললাম? জোর করে বিয়ে করার কথা বলেছো। আমাকে জোর করে বিয়ে করতে হবে না, আমি তোমাকে এমনিই বিয়ে করতে রাজি আছি। আমি তো তখন মজা করে বলেছিলাম। তাহলে আমিও মজা করে তোমার আব্বু আম্মুকে বলে দেই। এই খবরদার, আব্বু আম্মুকে কিচ্ছু বলবে না। বলবো না, এক শর্তে। কি শর্ত? এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে, আমি এটা মানবো না। আমি আবারও বলছি, আমার কথা শুনবে না বাড়ি ছাড়বে? কোনোটাই না। তাহলে তোমার আপু আম্মুকে সত্যি বলতে হবে। আই মামা, রিক্সা থামাও, আমি বাড়ি যাব। এখন বাড়ি যাবে কেন? তোমাদের বাড়ি ছাড়া করতে যাব। এখন গিয়ে যদি সত্যি সত্যি বলে দেয় তাহলে তো আমাদের বাড়ি ছাড়া করতে পারে। আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ বুদ্ধি পেয়েছি। আমার ডান হাত দিয়ে ওর বাম হাত চেপে ধরে বললাম, এই প্লিজ যেও না, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু বাসার কাউকে কিছু বলো না। এই তো গুড বয়, এবার আমার হাতটা ছাড়ো। ওর হাতটা ছেড়ে দিলাম, আপাতত বাঁচা গেল। শোনো, তোমার প্রথম কাজ হলো আমার সাথে ভার্সিটিতে যাবে আসবে। আমাকে আর কি করতে হবে? তো এটাই তোমার কাজ। আচ্ছা ম্যাডাম, ভার্সিটিতে পৌঁছে গেছি। রিক্সা থেকে নেমে এটি থেকে বললাম, ম্যাডাম ভাড়াটা দিয়ে দিন। একটা নিরীহ মেয়ের কাছে ভাড়া চাইতে তোমার লজ্জা করে না? অপমানিত হয়ে নিজেই ভাড়াটা দিয়ে দিলাম। আই, তোমার ফোনটা দাও। আমার ফোন দিয়ে তুমি কি করবে? দিবে কিনা দিবে বলো। এই মেয়ের এত সাহস আসলো কোথায় থেকে বুঝতে পারলাম না। বিপদে যেহেতু পড়েছি তাই ওর কথা শুনতেই হবে, এজন্য ফোনটা ওকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টিপাটিপি করে আমাকে দিয়ে দিল। এই যে ম্যাডাম, আমি চললাম। আই শোনো, কি? যাবার সময় আমাকে নিয়ে যাবে। এই মেয়ে, আমি তোমার বড়, তাই আমাকে আপনি করে বলবে। আমি তোমাকে তুমি করেই বলবো। তুমি কত ভালো শোনা যায়, তাই না? আসলে বিপদে পড়েছি, তা না হলে থাপ্পড় মেরে তোমার ভূত ছাড়াতাম। মারো থাপ্পড়, দেখি কত জোরে মারতে পারো। তোমার সাথে ফালতু পেশাল করার সময় আমার নেই বলে চলে আসলাম। বিপদের সময় হারামি বন্ধুগুলাকেও কাছে পাওয়া যায়, ওদের এখন কোথায় খুঁজি? ফোন দিলেই তো ওদের পাওয়া যাবে। আসলে বিপদের সময় বুদ্ধিগুলো পালিয়ে যায়। হ্যালো রাফি, কোথায় তুই? আমি ভার্সিটির ছাদে আছি, তুই কোথায়? তুই ওখানেই থাক, আমি তোর কাছে আসছি। আচ্ছা। প্রায় দৌড়ের মতো গিয়ে রাফির কাছে গেল। দোস্ত, আমি তো একেবারে শেষ। তোর আবার কি হলো? বলিস না, ওরা দুই বোন আমাকে ব্ল্যাকমেল করছে। কিভাবে? সকাল থেকে ঘটে যাওয়ার সব ঘটনা ওদের বললাম। আমি বললাম সব তোদের জন্য হয়েছে। সেদিন আমাকে নিয়ে ওসব না করলে আমার এই অবস্থা হতো না। এখন বল আমি কি করব? দেরি কর, ভাবতে হবে। আচ্ছা ভাব, কিন্তু আমি এর উপায় চাই। তুই এক কাজ কর, তিথিকে পটিয়ে ওর সাথে প্রেম কর, তাহলে অন্তত একটার হাত থেকে বাঁচ। তোর মাথা ঠিক আছে তো? আমি করব প্রেম? এছাড়া আর কোনো উপায় দেখছি না। তুই তো জানিস আমাকে কেউ উল্টাপাল্টা কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়, আর মনে হয় ওই মেয়ের মাথার তার ছেঁড়া আছে। কখন কি বলবে, আবার যদি থাপ্পড় মারি তাহলে আমার সব যাবে। আরে বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তা জানি, তাহলে কাজ শুরু করে দে। কিন্তু দোস্ত, প্রেম কিভাবে করতে হয় আমি তো জানি না। শোন, ওর সাথে সুন্দরভাবে কথা বলবি, কথায় আগার ইঙ্গিতে ওকে বোঝাবি তুই ওকে ভালোবাসিস। এ তো অনেক বড় কঠিন কাজ। কঠিন, কিন্তু ওই অসাধ্য সাধন করতে হবে। দোস্ত চল, ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। কলটা কেটে দিলাম। একটু পর আবার ওই নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে আপনি? তোর জম। এই, তুই আমার ফোন কাটলি কোন সাহসে? মেয়েটার কত বড় সাহস, তুই তুয়ারি করে কথা বলছি। আপনি তো অভদ্র কেন? হ্যাঁ, আপনার মা বাবা আপনাকে ভদ্রতা শেখায়নি? অনেক শিখাইছে। না হলে অভদ্রের মতো কথা বলছেন কেন? আর কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়। ও সরি,
রাগে এমন হয়েছে, আর হবে না। সরি বললে সব অপরাধ মাফ করা যায় না। আপনাকে কাছে পেলে থাপ্পড় দিয়ে শিক্ষা দিতাম। ওই, তোমার হাতে কি বেশি জোর হয়েছে যে মেয়েদের খালি থাপ্পড় দাও? হ্যাঁ আচ্ছা। তাহলে আসো, আমাকে থাপ্পড় মেরে যাও। মেয়েটার এমন কথা শুনে পাগলি টাইপের মনে হলো, তাই বললাম, বাই পাগলি, আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই। ওই, আমি পাগলি? আচ্ছা তুই বাসায় আয়, আমি তোর মাথা ফাটাবো। এই তো দেখছি সত্যিকারের পাগলি। পাগলিকে খেপিয়ে লাভ নেই, তাই ফোনটা কেটে দিলাম। কি হয়েছে দোস্ত? আর বলিস না, কোথাকার এক পাগলি ফোন করেছিল। বাদ দেও সব কথা, এখন আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা যা, তবে আমার কথা মতো কাজ করিস। আচ্ছা করব। আমি বাসার উদ্দেশ্যে চলতে শুরু করলাম। যেতে যেতে ভার্সিটির গেটে পৌঁছালাম। একটু অপেক্ষা করতেই রিক্সা পেয়ে গেলাম। রিক্সাতে উঠতে যাব এমন সময় তিথি চলে আসলো। এই, তুমি আমাকে পাগলি বললে কেন? তোমাকে পাগলি কখন বললাম? একটু আগে ফোনে বলেছো। ও, তাহলে তুমি একটু আগে ফোন করেছিলে? হ্যাঁ। পরিচয় দিলে না কেন? মনে ছিল না। এই জন্যই তো তোমাকে পাগলি বলেছি। আমি পাগলি? আরে না, তুমি তো অনেক ভালো মেয়ে। আমি তো ভালো মেয়ে, কিন্তু তুমি পাগলি বললে কেন? সরি, আর পাগলি বলবো না। সরি বললে সব সমস্যার সমাধান হয় না, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এত মানুষের মধ্যে প্লিজ কিচ্ছু করো না, তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি চাইলে বাসায় গিয়ে শাস্তি দিতে পারো। না, তোমাকে আমি এক্ষুনি শাস্তি দেব। প্লিজ, এখন এখানে নয়, আড়ালে গিয়ে শাস্তি দিও। আমি তোমাকে মারবো না, তবে জরিমানা করব। যাক বাবা, বাঁচা গেল। তা তোমাকে 10 টাকা দিলে জরিমানা মিটবে? ওই, আমাকে কি বাচ্চা পেয়েছো? ও, তুমি তো বড় মানুষ হয়ে গেছো, সেজন্য তোমাকে 30 টাকা দেই, কেমন? আই ফাজলামো বাদ দাও, আমি ফুচকা খাবো, তুমি আমাকে ফুচকা খাওয়াবে, চলো। তুমি বাচ্চা মেয়ে নাকি যে তোমাকে মুখে তুলে ফুচকা খাওয়াতে হবে? তোমাকে খাইয়ে দিতে বলছি না? তাহলে তোমাকে নিয়ে গিয়ে খেতে মানা কে করলো? আমি খাবো আর তুমি টাকা দিবে, এর জন্য তোমাকে নিয়ে যাব। আমার কাছে অত টাকা নেই। তুমি আমাকে মিথ্যা বলছো। সত্যি বলছি। তাহলে তোমার মানি ব্যাগ দেখাও। মানি ব্যাগ নাই। ছি ছি, তুমি এত মিথ্যা বলো, আগে জানা ছিল না। কই কই মিথ্যা বললাম? সকালে তুমি মানি ব্যাগ থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিলে আমার সামনে, তাও তুমি বলছো তোমার কাছে মানি ব্যাগ নাই। এই যা, মিথ্যা বলেও ধরা খেয়ে গেল। আমাকে দিয়ে কিছুই হবে না। কিছু বলছো না কেন? আর কিছু বলবো, বলার সময় বলার মতো কিছু নেই। না থাকলে চলো ফুচকা খাবো। গুনে 4 প্লেট ফুচকা খেলো। কি রাক্ষস মেয়ে! এর সাথে যার বিয়ে হবে তার কপালে দুঃখ আছে। আমাকেও জোর করে 2 প্লেট খাওয়ালো। ওই, কি ভাবছো? কিছু না। তাহলে ফুচকার বিলটা দিয়ে দাও। মামা, বিল কত? 300 টাকা। ফুচকার বিলের কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। আমার 7 দিনের হাত খরচের টাকা একদিনে শেষ করে দিল। না জানি আরো কত টাকা শেষ করবে, একমাত্র আল্লাহ জানে। চলো এখন বাসায় যাব। আমি যাব না। আচ্ছা যাও, টাকা আমি দেব, এখন চলো। আহারে, জুতা মেরে গরু দান করছি। কিছু বললে? না তো। তাহলে চলো বাসায় যাই। আমি রিক্সা উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। বাসার সামনে চলে আসছি। রিক্সা থামলো। তিথি ভাড়া দিয়ে দিল। আই শোনো। জি ম্যাডাম, বলেন। তোমাকে প্রথম দিন দেখে অনেক সাহসী মনে করেছিলাম, কিন্তু তুমি তো দেখছি একটা ভিতর ডিম। কি? আমি ভীতু? তো তাছাড়া কি? বলে হাসতে হাসতে চলে গেল। মেয়েদের মন বোঝা বড় দায়, কারণ ক্ষণে ক্ষণে এর রং বদলায়। যাই হোক, তিথির শেষ কথায় একটা রহস্যের গন্ধ পেলাম। সে রহস্যটা আমাকে বের করতে হবে। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। এই দুপুরে শুয়ে পড়লি যে, শরীর খারাপ করলো নাকি? না মা, এমনিতেই। ও, তোকে একটা কথা বলার ছিল। মা, কি কথা? তোরে বাড়িওয়ালি আন্টি তোকে ডেকেছে। আন্টি আমাকে ডেকেছে কেন? সেটা তো আমি বলতে পারবো না। ও আচ্ছা। মা, আন্টি কখন এসেছিল? তুই আসার একটু আগে। ও আচ্ছা, আমি কি আন্টির সাথে কথা বলবো পরে? আচ্ছা। বিধি আবার আন্টিকে কিছু বলে দেয়নি তো? যদি বলে দেন
তাহলে আমার কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। টেনশনে ঘুমাতেও পারলাম না, সময় যেন কাটছে না। বিকেল কখন আসবে অপেক্ষার সময় যেন কাটে না। অবশেষে বিকেল আসলো। আন্টির সাথে কথা বলতে দোতলায় উঠলাম। আন্টিকে বললাম আমাকে ডেকেছিলেন? আন্টি বলল, একটা কথা বলার ছিল। কি কথা বলবে আল্লাহ ভালো জানে। মনে মনে সাহস নিয়ে বললাম, জি আন্টি বলুন। আসলে কথাটা তুমি কিভাবে নেবে? এই কথাটা শুনে মনে মনে বিপদ আমার ঘনিয়ে আসছে। নিজেকে শক্ত করে বললাম, আন্টি আপনি নির্ভয়ে বলুন। আসলে বিথি বলল কি বলেছে বিথি? তুমি নাকি ভালো হিসাব বিজ্ঞান পারো, তাই বিথি তোমার কাছে পড়তে চায়। যাক বাবা, বাঁচলাম। অন্য কিছু বলে নাই, পড়ার কথাই বলেছি। কিছু বলছো না যে? আসলে আন্টি, আমি তোমার আম্মুর কাছ থেকে শুনেছি তুমি কাউকে পড়াও নেই। হ্যাঁ আন্টি, আম্মু ঠিক বলছে, আমার আসলে পড়ানোর অভিজ্ঞতা নেই। আসলে বিথি খুব জেদিনি, তাই তোমাকে আবার অনুরোধ করছি। যদি না পড়ায় তাহলে আন্টিকে ওই দিনের কথা বলে দিতে পারে। কি করি এখন, সবকিছুর অভিজ্ঞতা রাখতে হয়, এর মধ্যে থেকে পড়ানোর অভিজ্ঞতা বাদ যাবে কেন? তাই আন্টিকে বলে দিলাম আমি পড়াবো। বাবা, তুমি আমাকে বাঁচালে আমার জল্লাদ মেয়ের হাত থেকে। আন্টি ওকে জল্লাদ বলছেন কেন? তুমি ওকে পড়াও, তাহলে বুঝতে পারবে। কি বিপদে পড়লাম আমি। যা হবার হবে, ভেবে আর লাভ নেই। আন্টি ওকে কখন পড়াতে হবে? রাত 7টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, এখন তাহলে আসি আমি আন্টি। আচ্ছা যাও। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, রুমে চলে আসলাম। একটুবার বিথিকে পড়াতে যেতে হবে। কি থেকে পড়ানো শুরু করবো বুঝে উঠতে পারলাম না। এরা দু বোন আমাকে নিয়ে খেলা শুরু করেছে। আমাকে এরা কি করতে চায়, এদের কথায় কিছু বুঝতে পারি না। এখন এসব নিয়ে ভাবা যাবে না, পড়াতে যেতে হবে। চললাম জীবনের প্রথম প্রাইভেট পড়াতে। দোতলায় উঠে কলিং বেল চাপলাম। একটু পর বিথি দরজা খুলে দিল। ওর দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারলাম না। আসলে বিথিকে লাল শাড়িতে একদম অপরূপ সুন্দর লাগছে। এমন করে কি দেখছেন? কিছু না তো। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। আসলে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? হুম। ধন্যবাদ। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ও, কথা বলতে বলতে ভুলেই গেছি। ভিতরে আসুন। ভেতরে গেলাম। তোমার পড়ার টেবিলে চলো। চলুন আমার সাথে। বিথির পিছু পিছু চললাম। একটু পর ওর রুমে প্রবেশ করলাম। আমার রুমের মতো না, বেশ সুন্দর করে গোছানো। এক কথায় রুমটা ভালো লেগে গেল। বিথি টেবিলের পাশে একটা চেয়ার দেখি আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসে পড়লাম। টেবিলের অপর প্রান্তে আরেকটা চেয়ারে বিথি বসলো। এভাবে কখনো কোনো মেয়ের সামনাসামনি বসা হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় পাচ্ছি। কি বলে পড়ানো শুরু করবো বুঝে উঠতে পারলাম না। কি ভাবছেন? কিচ্ছু না। আজকে কিন্তু আমি পড়বো না। কেন পড়বে না? এমনি, এটা আমার ইচ্ছা। আমি এটা মানতে পারবো না। না মানলে কিছুই করার নাই। আর বেশি চালাকি করলে আম্মুর কাছে আগের কথা বলে দেব। যাও বলো গিয়ে, আমি তোমাকে পড়াবোই না। আপনি এত রেগে যাচ্ছেন কেন? তো তোমার কথা শুনে কি করবো বলো? আসলে বলতে হবে না, একটা থাপ্পড়ের জন্য কান ধরে উঠবাস করিয়েছো, এতেও তোমার শাস্তি হয়নি। এখন আবার ব্ল্যাকমেল করছো। সরি। তোমাকে সরি বলতে হবে না। তুমি তো আম্মুকে গিয়ে সব বলে দাও, তিনি হয়তো আমাদের বাসা থেকে বের করে দিবে। এতে আমার ভালোই হবে, অন্তত তোমার ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচা যাবে। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। বলেই চেয়ার থেকে উঠে পড়লাম। বিথি উঠে আমার হাত চেপে ধরলো। আমার হাত ধরলে কেন? আপনি এভাবে চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি কথা দিচ্ছি আপনাকে আর কখনো ব্ল্যাকমেল করব না। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। আমার একটা কথা আছে। কি কথা? তোমাকে পড়ানোর সময় আমাকে স্যার বলবে। আচ্ছা, চেষ্টা করব। আচ্ছা। এখন তাহলে পড়াশোনা শুরু করেন। বিথিকে কিছুক্ষণ পড়িয়ে চলে আসলাম। যাক, একটার হাত থেকে বাঁচলাম, আরেকটার হাত থেকে বাঁচতে পারলেই হয়। এই শুভ সংবাদটা রাফিকে দিলে ভালোই হয়। তাই ওকে ফোন দিলাম। প্রথমবার ফোন দিলাম, ফোন ওয়েটিং। দ্বিতীয়বারও ফোন দিলাম, দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার ফোন ধরলো। এতক্ষণ কার সাথে কথা বললি? গার্লফ্রেন্ড ফোন করছিল। তো তোর গার্লফ্রেন্ড কি বললো? আর বলিস না, খুব টেনশন আছে। কি হয়েছে আমাকে বল। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ রে দোস্ত, তুই কিছু একটা কর। কবে বিয়ে বল? আর 7 দিন পর।
তুই কোনো টেনশন করিস না, আমি তোদের পালানোর সব ব্যবস্থা করে দেব। ধন্যবাদ দোস্ত। বন্ধুর বিপদে বন্ধু পাশে দাঁড়াবে, না তো কে দাঁড়াবে? ধন্যবাদ দিয়ে আমাদের বন্ধুত্বকে ছোট করিস না, মনে কর এটা আমার কর্তব্য। তুই কি যেন বলতে ফোন দিছিস? তেমন কিছু না, তোর খোঁজ নিতে ফোন করেছিলাম। ওকে মিথ্যা বললাম, কারণ ওর এখন কষ্টের সময়। ওকে সান্ত্বনা না দিয়ে আমার খুশির কথা বললে রাফিও মনে অনেক কষ্ট পেত, তাই বললাম না। ও আচ্ছা। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ফোনটা কেটে দিলাম। ভেবেছিলাম আজ একটু শান্তিতে ঘুমাবো, তা আর হলো না। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। নামাজ শেষ করে ছাদে গেলাম। আজ আর কেউ ছাদে আসলো না। একটু পর নেমে আসলাম, নাস্তা করে রেডি হলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। আমাকে ফেলে চলে যেও না জানো, ইতি তিথি। আমিও মেসেজ দিলাম, তুমি কি কচি খুকি যে একলা যেতে ভয় করে? হ্যাঁ, আমি কচি খুকি, তুমি আমাকে নিয়ে যাবে। আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? এমনি। তুমি আমাকে নিয়ে যাবে। আমি তো তোমার ফ্রেন্ড বা বর্ণ, তাই তোমাকে সাথে নেওয়ার প্রশ্নই ওঠে। তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে তোমার সাথে নেবে কি না? নেব না, পারলে তুমি কিছু করো। ওকে, তোমাকে দেখাচ্ছি মজা। দেখি তুমি কেমন মজা দেখাতে পারো। আচ্ছা। এদিকে তিথি এসে আম্মুকে বলল, আন্টি কেমন আছেন? ভালো। তিথিমা, তুমি কেমন আছো? আন্টি বেশি ভালো না। কেন মা, কি হয়েছে? ভার্সিটিতে যাওয়ার সময় কিছু বখাটে ছেলেরা বাজে কথা বলে, তাই একা একা যেতে ভালো লাগে না। আমি পারভেজকে বলছি এখন থেকে তোমাকে সাথে করে নিয়ে আসবে। ধন্যবাদ আন্টি। পারভেজ শোন তো। আমি রেডি হয়ে একেবারে আসছি। আচ্ছা আয়। তিথিমা, তুমি এখানে বসো। বসছি আন্টি। মা আমাকে ডাকলে কেন? আর তিথি এখানে কি করছে? তোকে ডাকছি এজন্য যে তুই এখন থেকে তিথিকে সঙ্গে করে ভার্সিটিতে নিয়ে যাবি আর নিয়ে আসবি। আমি এ কাজ পারবো না। তোকে এই কাজ করতেই হবে, এ আমার আদেশ। তিথি আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, যেটা শুধু আমি দেখতে পেলাম। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, মার জন্য কিছুই বলতে পারছি না। আম্মু কি বলতে যাবে, তার আগে আমাকে থামিয়ে দিয়ে তিথি বলল, থাক আন্টি, আপনার ছেলে যেহেতু আমাকে নিবে, তাহলে আমি একাই যাব। এ কি বলছো মা? তুমি মেয়ে মানুষ, আমি তোমার কষ্ট বুঝি। তুমি একা বের হলে শয়তানগুলো আবার তোমাকে বিরক্ত করবে। আমি এটা হতে দিতে পারি না, তাই বলছি তুমি পারভেজের সাথে যাবে। পারভেজ, আমার কথা বুঝতে পারছিস? জি আম্মু। আর শোন, তিথিকে দেখে রাখবি। আচ্ছা। আর মা তিথি শোনো, জি আন্টি বলেন। পারভেজ যদি তোমাকে কিছু বলে নির্ভয়ে আমাকে এসে বলে দিবে, তারপর আমি ওর ব্যবস্থা করব। আচ্ছা আন্টি, এখন তাহলে আসি। নিজের আপনজন শত্রুর সাথে হাত মেলালো, কেমন লাগে। তিথিকে তো এখন আর কিছুই বলা যাবে না। আমার আম্মুকে নিজের দখলে নিয়ে নিছে, কিছু বললেই আম্মুকে বলে দেবে। এই যে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি। তাড়াতাড়ি আসো। আসছি ম্যাডাম। আই, একটা রিক্সা ডাকো তো। ওই, আমি কি তোর চাকর হয়েছি? এখন আপাতত চাকর হিসেবে আছো। মেয়েটা বলে কি? আম্মু আমাকে ওকে কিছু বলতে বারণ করেছি, তাই বেঁচে গেল। রেগে লাভ নেই, তাড়াতাড়ি রিক্সা আনো। আমাকে না বলে নিজেই তো রিক্সা রাখতে পারো। তুমি থাকতে আমি কেন রিক্সা ডাকবো? আম্মুর জন্য বেঁচে গেলে। তোমাকে যা বলেছি তাই করো। এই রিক্সা, দিকে আসো। মামা কই যাবেন? বাসিতে যাব। যাবে কি? হ্যাঁ যাবো, ওঠেন। এই যে ম্যাডাম আসুন, রিক্সা পেয়েছি। তিথি রিক্সায় উঠলো, তারপর আমি উঠলাম। রিক্সা চলতে শুরু করলো ভার্সিটির উদ্দেশ্যে। আমি চুপচাপ হয়ে বসে আছি। নীরবতা ভেঙে তিথি বলল, আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য? তোমাকে বললে তুমি কেমন ভাবে নেবে? আমি আবার কেমন ভাবে নেব? আমি তো তোমাকে সব সময় ব্ল্যাকমেইল করি,
তাই তুমি যদি না করো? তোমার কথায় কখন না করলাম? তাছাড়া তুমি তো আমার মায়ের কাছ থেকে স্পেশাল অর্ডার নিয়েছো, যার কারণে আমি তোমার সব কথা শুনতে বাধ্য। অর্ডার তো নিছি, কিন্তু তোমার উপর সব সময় তোমার উপর চাপ দেওয়া কি ঠিক? অন্য সময় আমার উপর যে কোনো কাজ জোর করে চাপিয়ে দাও, আর এখন কি দরদ দেখাচ্ছ? কারণটা কি জানতে পারি? তোমাকে দেখলে কেমন বাচ্চা বাচ্চা লাগে। কি আমি বাচ্চা? তুমি তো মেয়ে মানুষ দেখে ভয় পাও, এর জন্য তোমাকে বাচ্চা না বলে গাধা বলা উচিত। ওই আমি গাধা না? আমি যা বলি তুমি তা গাধার মতো করে দাও, এই জন্য তুমি একটা গাধা। আমাকে কিন্তু চরম অপমান করা হচ্ছে। করছি, তুমিও পারলে করো। আমি বললাম আজকে আন্টিকে গিয়ে সব বলে দেব। আমার আম্মুকে কি বলবে? যা বলার আন্টিকে বলবো। এখন তুমি বসে থাকো। তুমি শুয়ে থাকো। তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছা করছে না। বলো। বাসরিতে পৌঁছানোর পর গত দিনের মতো আজকেও আমার রিক্সা ভাড়া দেওয়া লাগলো। এরপর ক্লাসের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। পেছন দিকে তিথি আমাকে ডাক দিল। কিছু বলবে? কি? রিক্সাতে বললাম না একটু সাহায্য করার কথা। বলেছিলে। তা আমাকে কি করতে হবে? আজ ক্লাস শেষ করে আমি শপিং করব, তুমি যদি আমার সাথে যেতে তাহলে আমার উপকার হতো। শুনেছি মেয়েদের শপিং করতে অনেক সময় লাগে। আজ তাহলে কখন শপিং শেষ হবে আল্লাহই ভালো জানে। কিছু বলছো না যে? একথা বলতে গিয়ে রিক্সাতে আমার সাথে কতক্ষণ ঝগড়া করলি। তুমি তো ঝগড়া বাঁধিয়েছো। এখন যত দোষ সব আমাকে দিচ্ছ। ওসব কথা বাদ দাও, আমার সাথে যাবে কি না? না গেলে আম্মুকে আবার কি সব উল্টাপাল্টা বলবে, এর চেয়ে সাথে যাওয়াই ভালো। এজন্য বললাম আচ্ছা যাব। ওকে, তাহলে আমি ক্লাসে গেলাম। আমিও চললাম ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে দেখে রাফি মন খারাপ করে বসে আছে। এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোকে কি আবার সব কথা বলতে হবে? হায় আল্লাহ, দেখছি আমার বন্ধুর রাগও আছে। তবে আমার উপর রাগটা না দেখিয়ে তোর ভিলেন হবু শ্বশুরের উপর রাগ দেখালে ভালো হতো। আমার হবু শ্বশুর হলো কথা, ওর মেয়েকে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। বললেই কি বিয়ে দেওয়া হয়ে গেল? এত টেনশন করিস না, আমি তো আছি। তুই আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করতে পারবি? তুই আমার জানের দোস্ত, তোর জন্য সব করতে পারি। তুই কি পারবি মিমকে আমার কাছে এনে দিতে? না পারলেও তোর জন্য আমাকে পারতেই হবে। তুই মন খারাপ করিস না। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি, এমন সময় তিথি ফোন করলো। হ্যালো, কোথায় তুমি? এই তো ক্যান্টিনে বসে আছি। তুমি তাড়াতাড়ি ভার্সিটি গেটে চলে আসো। আচ্ছা আসছি। এই মেয়ের জন্য কোনো কিছুতেই শান্তি নেই। দোস্ত তোরা থাক, আমাকে এখন যেতে হবে, বন্ধুরা বলল। আচ্ছা যা। মাথায় রাফির চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি যে করি, তার উপর আছে ওরা দুই বোন। সব মিলিয়ে পাগল হওয়ার অবস্থা। আমাকে একটু দেরি করে আসতে দেখে তিথি বলল, এইটুকু পথ আসতে তোমার এত সময় লাগে? আমার তো ডানা নেই যে তুমি ডাকা মাত্র সেখানে উড়ে হাজির হব। ফালতু কথা বাদ দিয়ে রিকশায় ওঠো, শপিং করতে যাব। আমি আর কোনো কথা না বলে রিকশায় উঠে বসলাম। তিথি অনেকক্ষণ ঘুরে ঘুরে শপিং করলো। শপিং শেষে বাসায় আসলাম। আজ এত দেরি করলি যে? আম্মু, একটা কাজে আটকে গেছিলাম। কি কাজ? ওটা তোমার না জানলেও হবে। হাত মুখ ধুইয়ায়, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা আম্মু। খাওয়া শেষ করে শুয়ে পড়ি। এখন মিমকে নিয়ে পালানোর একটা প্ল্যান করতে হবে। অনেক ভেবে একটা প্ল্যান করলাম, কিন্তু কাজটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কাল রাতে করা যাবে। এখন কিছুটা সময় ঘুমিয়ে নেই, সন্ধ্যার সময় আবার বিটিকে পড়াতে হবে। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে এলাম, যাতে মনটা ভালো থাকে। সন্ধ্যার পর গেলাম প্রাইভেট পড়াতে। আমাকে দেখে বিথি বলল, স্যার, আপনি দেখছি একদম ঠিক সময় চলে আসছেন। আসলাম আর কি, আজে বাজে কথা বাদ দিয়ে পড়তে বসো। স্যার, আমি তো পড়ার জন্য আপনাকে স্যার বানাইনি। তো কেন আমার কাছে পড়তে জেদ করলে? আমার কেন জানি সব সময় আপনার কথা মনে পড়ে, ইচ্ছা হয় সব সময় আপনার সাথে কথা বলি। ওই তোমার ফিল্মের কথা বাদ দিয়ে পড়তে বসো। স্যার, আমি কিন্তু সত্যি বলছি। কি সত্যি? হ্যাঁ,
আমি আপনাকে ভালোবাসি। ওই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আগে ঠিকই ছিল, কিন্তু যেদিন আমাকে থাপ্পড় মারলেন সেদিন থেকে আমার মনে জায়গা করে নিলেন। হায় আল্লাহ, থাপ্পড় খেয়ে কি কেউ প্রেমে পড়ে? বিথি আমাদেরকে তাকিয়ে বলতে শুরু করলো, তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। থাপ্পড় খেয়ে তোমার প্রেমে পড়েছি। ওই তোমার এই ফালতু গান বলা বন্ধ করো। কেন স্যার, ভালো লাগছে না বুঝি? থাপ্পড় খেয়ে কি কেউ প্রেমে পড়ে? আমি পড়েছি। থাপ্পড় দিয়ে তোমার ভালোবাসার বুঝ ছাড়াতে হবে। ভালোবাসা কি অপরাধ? না, তবে ভুল মানুষকে ভালোবাসা অপরাধ। আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তোমার এসব ন্যাকামি বাদ দিয়ে পড়তে বসো। আমি আজকে পড়বো না, আপনি এখন যেতে পারেন। আমার ভালোই হলো, আমি চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে স্বপ্নে দেখি বিথি সুইসাইড করেছি। এটা দেখার পর আমার ঘুম হারিয়েছে। পড়ানোর সময় ওকে ওভাবে বলা ঠিক হয়নি, একটু বুঝিয়ে বললেই হতো। এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সারা রাত উল্টাপাল্টা চিন্তায় ঘুম হলো না। সকালে নাস্তা করে চললাম ভার্সিটিতে। তিথির আম্মু অসুস্থ, এজন্য তিথি আসেনি। এতে আমার ভালোই হয়েছে, শান্তি মতো যেতে পারছি। হঠাৎ বিথির কথা মনে পড়েই মনটা খারাপ হয়ে গেল। ভার্সিটিতে এসে পড়ছি, কথা মতো আকাশ আর রাফি গেটে দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে ওদের কাছে গেলাম। আকাশকে বললাম, দোস্ত, তোর বাইকটা আজ আমাকে দিবি? আচ্ছা নিস। আকাশ আর রাফি, তোরা দুইজন আজকে রাত 11টার সময় বাস স্ট্যান্ডে অপেক্ষা করবি। কেন? রাফির জন্য সারপ্রাইজ আছে। তাহলে আমাকে কেন আসতে হবে? ওকে, যে সারপ্রাইজটা দেব তুই তার সাক্ষী হবি। আচ্ছা, আসবো। আমার কিছু কাজ আছে, এখন যেতে হবে। তোর বাইকটা নিয়ে গেলাম। ফেরত দিবি কখন? রাত্রেই পাবি। আচ্ছা, এই নে যাবি। বাইক নিয়ে চললাম মার্কেটে, কিছু ড্রেস কিনতে হবে। কেনাকাটা শেষ করে বাইরে আসলাম। ফোনটা বের করে মিমকে ফোন দিলাম। হ্যালো মিম, কেমন আছো? ভাইয়া ভালো নেই। কেন? আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমি রাফিকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি কিছু একটা করেন। তুমি কোনো চিন্তা করো না, আজ রাত 10টায় তুমি কি তোমার বাসা বাইরে আসতে পারবে? পারবো। আমি ফোন দিলে তুমি চুপি চাপে বের হয়ে চলে আসবে, কেউ দেখলে বিপদ আছে। আচ্ছা, আমি সাবধানে আসবো। আচ্ছা, এখন তাহলে রাখি। রাত 9:50। মিমের বাসার সামনে বাইক নিয়ে থামলাম। ফোনটা বের করে মিমকে ফোন দিলাম। ও ফোনটা কেটে দিল। আমি নিচে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মিম কালো বোরকা পরে হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। তুমি তো দেখছি একদম পালানোর প্রস্তুতি নিয়ে বের হয়েছো। দুপুরে আপনার কথাতেই বুঝেছি। এখানে বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি বাইকে উঠে বসো। মিম বাইকে বসলো। বাইক চালাতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমার বলা মতো জায়গায় ওরা দুজন দাঁড়িয়ে আছে। বাইক থামালাম। আমাকে রাফি জড়িয়ে ধরলো। আমি বললাম, এই স্যার, আমাকে আগে নামতে দে। দোস্ত, তোর এই উপকারের কথা কোনোদিনই ভুলবো না। তুইও তো দেখছি পালানোর সব প্রস্তুতি নিয়ে এসেছিস, তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? মিম আমাকে সব বলেছে। তাই তো বললি। এখন এসব কথা বাদ দে, আগে তোদের বিয়ে পড়াতে হবে। এখন কাজে অফিসে চল। দুজনের বিয়ে সম্পন্ন হলো। ওদের হাতে দুপুরের কেনা জিনিসগুলো তুলে দিলাম। এখানে কি আছে? খুলে দেখ। এসব কখন কিনলি? দুপুরে কিনছি। এখন বাস স্ট্যান্ডে চল, রাত 1টায় তোদের বাস। আমাদের বাস মানে? তোরা হানিমুনে কক্সবাজার যাচ্ছিস, এই নিয়ে বাসের টিকিট, আর এটা তোদের হোটেলের টিকিট। বাস স্ট্যান্ডে চলে আসছি। রাফির পকেটে 5,000 গুঁজে দিলাম। এরপর ওদের বাসে তুলে দিলাম। একটু পর বাস চলতে শুরু করলো। দুজনকে একসাথে করতে পেরেছি ভেবেই মনের ভেতর অনেকটা ভালো লাগতে লাগলো। আমি আকাশকে বললাম, রাত অনেক হয়েছে, এখন বাসায় যাওয়ার দরকার। আকাশ বলল, আমি তোকে বাসায় নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যাব। আচ্ছা। আকাশ আমাকে বাসার সামনে বাইক থেকে নামিয়ে দিল। বাসাতে ঢুকতেই বড় রকমের শখ খেলাম। দেখি আব্বু আম্মু দুজনেই জেগে আছি। আব্বু আমার দিকে রাগী চেহারা নিয়ে বলল, শয়তান, এত রাতে বাইরে কি করছিস বল?
আব্বুর ধমক শুনে আমার গলা শুকিয়ে গেল। কি বলবো ভেবে পাচ্ছি না। এই আব্বুর ধমক শুনলে আমার মাথায় কাজ করে না। আমি কিছু বলছি না দেখে আব্বু আবার বলল, এই কথা বলছিস না কেন? আসলে আব্বু, আমার কথার মাঝখানে আম্মু আমাকে থামিয়ে দিয়ে বলল, ছেলেকে কেউ এভাবে ধমকায়? তোমার ছেলে রাত 2টায় বাড়িতে ফিরবে আর আমি শাসন করতে পারবো না, এটা তো হবে না। তুমি আমার ছেলেকে কিছুই বলতে পারবে না। বলছে ছেলে খালি তোর একার? আব্বু আম্মুর এমন চলতে থাকলে একটু পর ঝগড়া লেগে যাবে। তাই আমি বললাম, তোমরা দুজন ঝগড়া থামাবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? এই বলে আমি রুম থেকে চলে আসলাম। তাড়াতাড়ি দরজা আটকে শুয়ে পড়লাম। যাক, আজকের মতো বেঁচে গেছি। আসলে অত রাত করে বাসায় আসা ঠিক হয়নি, কিন্তু রাফির জন্য এসব করতে দেরি হয়ে গেল। কিন্তু এসব তো আর আব্বু আম্মুকে বলা যায় না। আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। মা বলল, বাজার করে আন। মায়ের বাধ্য ছেলের মতো বাজার করে আনলাম। রুমে এসে দেখি তিথি দুবার কল করছে। এত সকাল সকাল কেন কল করছে ভেবেই পেলাম না। ভাবতে লাগলাম কল দিব কিনা। তুমি ছাদে একটু আসো। পর আবার তিথি কল করলো। হ্যালো। ফোন ধরো না কেন? দেখো তো কতবার কল করছি। মাত্র দুবার কল দিয়ে এত ঝাড়ি দিচ্ছ কেন? জরুরি কথা আছে, এই জন্য কল দিছি। তা কি তোমার জরুরি কথা শুনি? ফোনে বলা যাবে না, তুমি ছাদে আসো। বলে কল কেটে দিল। কি আজীব রে, কি এমন কথা যা শোনার জন্য আবার ছাদে যেতে হবে? এত ভেবে কি হবে, আগে গিয়ে শুনি কি বলে। একটু পর ছাদে গিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, এতক্ষণ লাগে আসতে? মাত্র 5 মিনিট দেরি হয়েছে, এই জন্য এত রিয়াক্ট করার কি আছে বুঝি না। অপেক্ষা করা কতটা কষ্ট তা তুমি কি বুঝবে? তোমার এসব ফালতু কথা বাদ দিয়ে বলো কি জন্য ডাকলে? আসলে আমার কথাটা কিভাবে নেবে সেটা নিয়েই টেনশনে আছি। আমার সাথে এত কিছু করার পরও আমাকে নিয়ে তোমার টেনশন হয়? দেখো পারভেজ, ফাজলামি করবে না। আমি আস্তে আস্তে বললাম, আচ্ছা ফাইজলামি করব না, এখন বলো আমাকে কি করতে হবে। তিথি বলল, আমাকে প্রমিস করো কাজটা করবে। আচ্ছা আমি কি তোমার কোনো কাজ না করছি? আমি অত কিছু জানি না, প্রমিস করো, না হলে আন্টিকে গিয়ে বলবো তুমি আমাকে প্রপোজ করছো। কি এমন কাজ তুমি করতে পারো না, এসব আমি মানি না। প্রমিস করো কাজটা করবে, তাহলে আন্টিকে এসব বলবো। কি মেয়ে রে বাবা, খালি ব্ল্যাকমেল করে। কোন দুঃখে যে প্রপোজ করছিলাম, কোনো উপায় না পেয়ে বললাম আচ্ছা প্রমিস করলাম কাজটা করব। এখন বলো কাজটা কি? তিথি বলল, আজকে আমার বান্ধবীর বার্থডে, ওখানে তোমাকে আমার সাথে যেতে হবে। এই সিম্পল কাজের জন্য আমাকে প্রমিস করানো লাগে নাকি? আরে আসল কাজটার কথা তো ভুলেই গেছি। দেরি করছো কেন, ওটাও বলো। আমার বান্ধবীরা সবাই জানে তুমি আমার বয়ফ্রেন্ড, তাই তোমাকে আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে। তিথির কথা শুনে মনে মনে আমি আকাশ থেকে পড়লাম। মাইয়া এসব বলে কি? আমি তিথিকে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? তিথি বলল, আমার মাথা ঠিকই আছে। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হলাম কখন? যেদিন কলেজে প্রপোজ করছো সেদিন থেকে। কতবার বলবো সেদিন ফান করে প্রপোজ করছি? আমি এত কিছু বুঝি না, তুমি আমার কথা না শুনলে আমি সত্যি সত্যি আন্টিকে বলে দিব। বলেই তিথি ছাদ থেকে নামতে লাগলো। আমি বললাম, কই যাও? আন্টির কাছে তার ছেলের কুকর্মগুলোর বর্ণনা করতে। তিথি আর থামলো না, সরাসরি নিচে গিয়ে আম্মুকে ডাকতে লাগলো। তিথির ডাক শুনে আম্মু বেরিয়ে এসে বলল, মা তিথি কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আপনার গুণধর ছেলে কি করছে শুনবেন? এই মনে হয় বাস খেলাম, এখন তো মনে হয় সত্যি সত্যি প্রপোজ করার কথা বলে দিবি। যদি বলে তাহলে আম্মু আব্বু দুজনে আমাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করবে। আসো বিপদের কথা মাথায় রেখে বললাম, ওই আমি কিছুই করিনি। আম্মু আমাকে চুপ করতে বলে তিথি বলল, আসলে আন্টি আজকে আমার বান্ধবীর বার্থডে, এজন্য আমাকে ইনভাইট করছি, কিন্তু আম্মু আমাকে একা একা যেতে দিবে না। এজন্য আপনার ছেলেকে কত করে বলছি আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। এখন যদি বান্ধবীর বাড়িতে না যাই তাহলে ও মন খারাপ করবে। এখন বলেন আমি কি করব? তিথির কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। এরপর বলল, আসলে আন্টি আজকে আমার বান্ধবীর বার্থডে, এজন্য আমাকে ইনভাইট করছি, কিন্তু আম্মু আমাকে একা একা যেতে দিবে না। এজন্য আপনার ছেলেকে কত করে বলছি আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। এখন যদি বান্ধবীর বাড়িতে না যাই তাহলে ও মন খারাপ করবে।
এখন বলেন আমি কি করব? তিথির কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, পারভেজ, তিথিকে ওর বান্ধবীর বাসায় নিয়ে যাবি, আসবি, মনে থাকে যেন। কিন্তু আম্মু। তোর কোনো বাহানা শুনতে চাচ্ছি না, তুই তিথির সাথে যাবি, এটাই ফাইনাল। আম্মু তো আসল কাহিনী না জেনে তিথির সাথে যেতে বলল। এখন আম্মু যখন বলেছে যেতেই হবে, ওখানে যে কি আবার হবে আল্লাহ ভালো জানে। তিথি আমার সাথে এসে ফিসফিস করে বলল, কি মিস্টার পারভেজ যাবে না বললে? এখন তো ঠিকই রাজি হলে। এরপর যদি আমার কথার অবাধ্য হয়েছো তাহলে তোমার খবর আছে। দেখো তিথি, কাজটা ঠিক করলে না। কি ঠিক আর কি ভুল সেটা আমি ভালো করে জানি, সো এটা আমাকে বোঝাতে আসবে না, কেমন? আর হ্যাঁ, সন্ধ্যায় রেডি থাকবে। তাহলে রাতে তো বিথিকে পড়ানো হবে না। বিথির পড়ানো নিয়ে তুমি এত টেনশন করছো কেন? ওর তো সামনে পরীক্ষা, এটা তোমার মাথায় রাখতে হবে। একদিন না পড়ালে কিছুই হবে না, বুঝলে? আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। একটু পর ভার্সিটিতে যেতে হবে। নাস্তা করে রেডি হয়ে তিথির সাথে ভার্সিটিতে চলে আসলাম। আসার সময় একটা কথাও বলিনি। ক্লাস শেষে তিথিকে ফোন দিলাম। তিথি বলল ওর যেতে দেরি হবে, আর ওর জন্য অপেক্ষা না করে বাসায় চলে আসলাম। দুপুরে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখি বিথি দাঁড়িয়ে আছে। আমি বিথিকে বললাম, আমার রুমে কি করছো? আপনার রুমে আসা মানা নাকি? মানা। তাও আমি আসবই। এই সময় আম্মু যদি ওকে আমার রুমে দেখে তাহলে খারাপ কিছু ভাবতে পারে। এজন্য বিধিকে বললাম, দেখো আম্মু দেখলে আবার মাইন্ড করবে, তুমি এখন যাও। শাশুড়ি আম্মাই আমাকে আসার অনুমতি দিয়েছে, সো উনি আমাকে কিছুই বলবে না। ওই পিচ্চি মাইয়া, তুমি আমার আম্মুকে শাশুড়ি বলছো কেন? তো শাশুড়িকে কি বলবো? হুর, তোমার মাথার তার ছিঁড়ে গেছে, মাথার ডাক্তার দেখাও। আমার ডাক্তার তো আপনি। আপনি আমার হলে আমি এমনি ভালো হয়ে যাব। বিথি, তোমাকে গতকাল এসব বিষয় নিয়ে কথা বলতে মানা করছি, তারপরও শুনছো না কেন? এই যে মিস্টার, আমাকে আপনি বাধা দিতে পারবেন না। আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। তোমাকে আমি আগেই বলছি আমার গার্লফ্রেন্ড আছে। আমাকে মিথ্যে বললে লাভ নাই। তোমার বিষয়ে সব খোঁজ নেওয়া শেষ, আর এটাও জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। হাই হাই, এই মাইয়া এসব জানলো কিভাবে? ওই বিড়বিড় করে কি বলেন? সেটা শুনে কি করবে? এখন থেকে আপনার সবকিছু জানার অধিকার আমার আছে, বুঝলেন? দেখো বিথি, তুমি একটা পিচ্চি মেয়ে, তোমার সাথে আমাকে মানায় না। ওই আমি পিচ্ছি? দাঁড়ান দেখাচ্ছি, আমি পিচ্ছি না। এই বলে বিথি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার ঠোঁটে কিস করে বসলো। টানা 2 মিনিট কিস করার পর আমাকে ছেড়ে দিল। আরেকটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। বিথি বলল, এবার তো মনে হয়েছে আমি পিচ্ছি না। লুচ্চা মেয়ে আমার ঠোঁটা কামড় দিয়ে দাগ বসিয়ে দিছে। তোমাকে এর শাস্তি পেতেই হবে। কি শাস্তি দিবেন শুনি? ইচ্ছা করছে থাপ্পড় দিতে। থাপ্পড় দিতে হবে না, চাইলে আপনি আমাকে কিস করতে পারেন। বলে ওর ঠোঁট আমার দিকে এগিয়ে দিতে লাগলো। এই মায়ার সাথে আর কিছুক্ষণ থাকলে আমার কিচ্ছুই করা লাগবে না, ও সবকিছু করে ফেলবে। এর ভেতর মা যদি দেখে তাহলে এই পাগলি মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেবে। এর চেয়ে রুম থেকে কেটে পড়া ভালো। আমি বিথিকে বললাম, দেখো আমার আম্মু দরজায় দাঁড়িয়ে সব দেখে ফেলছে। কই? আমার কথা শুনে বিথি ঘুরে থাকলো। এই সুযোগে আমি লাফ দিয়ে খাট থেকে কেটে পড়লাম। যাক বাবা, এখনকার মতো বাঁচলাম। আয়নার সামনে গিয়ে দেখি আমার নিচের ঠোঁটটা হালকা কেটে গেছে। শয়তান রাক্ষস মাইয়া আমার ঠোঁটটা কেটে শেষ করে দিল। একটা পিচ্চি মেয়ে জোর করে আমাকে কিস করছে, এটা কেউ জানলে আমার মান সম্মান সব চলে যাবে। এসব ভাবছি, এমন সময় আম্মু পেছন থেকে বলল, বিথিকে পড়ানো বাদ দিয়ে এখানে কি করছিস? আসলে আম্মু। ওই তুই তোতলাচ্ছিস কেন? আমার দিকে ঘুরে দাঁড়া, দেখে তোর কি হয়েছে। অমন আমি ঘুরে দাঁড়ালাম। আম্মু আমার ঠোঁট কাটা দেখে বলল, অমন করে তোর ঠোঁটে কি কামড় দিছে? আমি কিছু বলতে যাব এমন সময় বিথি এসে বলল, আন্টি, পারভেজ ভাইয়াকে বড় পিঁপড়া কামড় দিছে, আমি নিজে দেখেছি। কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, নিজের ঠোঁট কামড়ে এখন বেচারা নির্দোষ পিঁপড়াকে দোষারোপ করছে। কিন্তু আম্মুকে যদি সত্যিটা বলে দেয় তাহলে আমার কথা বিশ্বাস করবে না। আপাতত বিধির কথা সায় দেওয়াই উচিত মনে করলাম। এজন্য আমিও বললাম, হ্যাঁ আম্মু, একটু আগে একটা বড় পিঁপড়া এসে জোরে কামড় দিছে। পিঁপড়াটার একটু দয়া মায়া নেই।
দেখো কামড় দিয়ে আমার ঠোঁটটা পড়ছে কি। তোদের দুজনের মাথা পাগল হয়ে গেছে। পিঁপড়া কখনো কামড় দিয়ে রক্ত বের করতে পারে? কালো মোটা বড় পিঁপড়া। পিঁপড়া কাটুক আর যেই কাটুক, রক্ত বের হচ্ছে। আমার সাথে আয়, ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে আম্মুর সাথে রুমে আসলাম। বিথি ওর মতো দোতলায় চলে গেল। ওষুধ লাগিয়ে দিয়ে আম্মু বলল, ওই হারামজাদা, পিচ্ছি মায়া তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিছে, আর তুই কিছুই করতে পারিস নাই? আম্মু তুমি কি সব বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। আমার কাছে নাটক করবি না, আমি তোর ঠোঁট দেখে বুঝেছি এইসব ওই বদমাশ মায়ের কাম। আম্মুর কথা শুনে মনে হলো আমি লজ্জায় মরে গেলাম। কি বলবো ভেবে না পেয়ে উঠে চলে এলাম। ধুর, মাও টের পেয়ে গেল। এখন আম্মু যদি আব্বুকে বলে তাহলে আমার কপালে কি হবে আল্লাহ ভালো জানে। উল্টাপাল্টা চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রুমে বসে ফোন টিপছি, এমন সময় তিথি এসে বলল রেডি হতে। আমি ভাবলাম কি ড্রেস পরে যাওয়া যায়, কিন্তু কোনো ড্রেস সিলেক্ট করতে পারছি না। আম্মু এসে বলল, তিথির সাথে কখন যাবি? এই তো একটু পর, কিন্তু কোন ড্রেস পরবো বুঝছি না। বোকা ছেলে, পাঞ্জাবি পরে যা। আম্মু আমার নীল পাঞ্জাবিটা দিয়ে বলল, এটাতে তোকে সুন্দর মানাবে। আমি আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলাম। একটু পর তিথি আসলো। তিথি নীল শাড়ি পরেছে। নীল শাড়িতে তিথিকে নীল পরীর মতো মনে হচ্ছে। আমি তো কখনো পরী দেখি নাই, হয়তো পরীরা এমনই দেখতে। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখি তিথি বলল, ওই এভাবে না দেখে একটা রিক্সা ভাড়া করো। আমি একটা রিক্সা ঠিক করলাম। এরপর দুজনে রিক্সায় উঠে বসলাম। তিথি আমার হাতে একটা উপহার বক্স ধরিয়ে দিল। আমি বললাম, এটা আমি ধরবো কেন? চুপচাপ ধরে রাখো, আর বেশি কথা বলবে না। কি মেয়ে রে বাবা, আমাকে শাসন করছে। কিছুক্ষণ পর তিথির বান্ধবীর বাসার সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়াটা আমি দিয়ে দিলাম। এরপর বিথি আমাকে সঙ্গে করে ওর বান্ধবীর বাসায় নিয়ে গেল। ভিতরে অনেক মানুষ, সুন্দরী মেয়েদের আনাগোনা একটু বেশি। তিথি আমাকে বলল, ওই শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। যদি দেখি তাহলে গিয়ে আন্টিকে বলে দিব। তিথি এটা কিন্তু ঠিক না। কি ঠিক কি ভুল সেটা আমি দেখব। আপাতত এখন আমার সাথে চলো। আমি আর কথা না বলে তিথির সাথে চলে যেতে লাগলাম। দেখি সামনে একটা মেয়ে অনেক সেজেগুজে সবার সাথে কথা বলছে। আন্দাজ করলাম হয়তো ওটাই তিথির বান্ধবী। আমার আন্দাজ ঠিক হলো, আমার আন্দাজ সঠিক হলো। তিথি গিয়ে ওই মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে উইশ করে গিফট বক্সটা দিল। দেখলাম তিথির সব বান্ধবীরা এসেছে। এত মেয়ের মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে তিথির থেকে কিছুটা দূরে এসেছি। আমার সময় একটা মেয়ে এসে বলল, আপনাকে তো চিনতে পারলাম না। আমি পারভেজ। আর আপনি? আমি রাইসা। এই নিপাটা আবার কি? হয়তো নিপাটা দিদির বান্ধবীর নাম হতে পারে, যার আজকে বার্থডে। তাই আমি আন্দাজে বললাম, নিপার বার্থডে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে। এবার রাইসার সাথে টুকিটাকি কথা বলতে লাগলাম। একটু পর দেখি তিথি এসে হাজির। আমাকে রাইসার সাথে কথা বলতে দেখে ও মনে হচ্ছে রাগে কটমট করছে, কিন্তু সেটা প্রকাশ না করে আমার হাত ধরে বলল, চলো তোমাকে আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে আমাকে ওর একঝাঁক বান্ধবীর সামনে নিয়ে চলে গেল। এরপর তিথি আমাকে দেখিয়ে ওর বান্ধবীদের বলল, এটা আমার বয়ফ্রেন্ড, নাম পারভেজ। তোদেরকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কেমন লাগবে সারপ্রাইজটা? তিথির সব বান্ধবী আমাকে আর তিথিকে অভিনন্দন জানাতে লাগলো। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ তিথি বলেছিল ওর বান্ধবীরা সবাই আমাকে চেনে, কিন্তু এখানে এসে দেখি ওরা কেউ আমাকে চেনে না। উল্টো তিথি ওদেরকে বলছে আমি ওর বয়ফ্রেন্ড। যখন ওর বান্ধবীরা কেউ জানে না, তখন এমনটা আমার সাথে না করলেও পারত। ইচ্ছে হচ্ছে কষে থাপ্পড় দিতে, কিন্তু এত লোকের সামনে বলে কিছু বললাম না। রাস্তায় গিয়ে এর শোধ দেব। আর কিছুক্ষণ পর কেক কাটা হলো। এরপর খেয়ে ওখান থেকে তিথির সাথে বেরিয়ে আসলাম। তিথি এমন মিথ্যা বলার কি দরকার ছিল? আমি কি মিথ্যা বললাম? এই যে তোমার বান্ধবীরা কেউ জানতো না তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু শুধু শুধু আমাকে ওদের সামনে তোমার বয়ফ্রেন্ড বানালে কেন? তিথি চুপ করে আছে। আমি আবার বললাম, চুপ করে না থেকে আমার কথার জবাব দাও। তিথি আমার দিকে ঘুরে দাঁড়ালো। এরপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, পারভেজ, তোমাকে অনেক কিছু বলতে চাই। এখন তুমি আমার সামনে আছো, কিন্তু কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না।
আমার জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু তোমাকে সবার থেকে আলাদা মনে হয়েছে। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। এরপর তোমার সাথে ভার্সিটি যাওয়া আসা, তোমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ পারভেজ। বলে আমাকে জড়িয়ে ধরলো। তিথির প্রপোজ করা দেখে আমি পুরাই শকড হয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। গতকাল বিথি আর আজকে তিথি, এরা দুই বোন মনে হয় পাগল হয়ে গেছে। ওই কথা বলছো না কেন? কি বলবো? আমি যা বলছি তার উত্তর দাও। আমার ভাবতে হবে। এত ভাবাভাবি কি আছে? তুমি এসব বুঝবে না। ওই মাঝ রাস্তায় কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বাসায় যাবে? আমি আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ভাড়া করে আনলাম। রিক্সা করে বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। দেখলাম তিথি এখনো যায়নি। আমি বললাম, এখন রুমে যাওনি কেন? তোমাকে একটা কিছু দেওয়ার আছে। প্যারা ছাড়া আমাকে আর কি দিবে ভাবতে লাগলাম, কিন্তু ভেবে পেলাম না। তিথি বলল, তুমি আমার এক সিঁড়ি নিচে দাঁড়াও। আমি ওর কথা মতো একটা সিঁড়ি দিয়ে দাঁড়ালাম। ও আমাদেরকে ঘুরে চোখের পলকে আমার ঠোঁটে কিস করে বসলো। প্রায় 2 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। এমন রোমান্টিক অত্যাচার আমি তো পুরাই অবাক হয়ে গেছি। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর আমার রুমে ঢুকলো। আমাকে দেখেই আম্মু বলল, তোর ঠোঁট তো একদমই 12টা বাজিয়ে দিল। বাকি দিন লুচ্চা মায়াদের হাত থেকে কিভাবে বাঁচবি? আম্মুকে কি বলবো ভেবে পেলাম না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পরদিন দেরিতে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আকাশের 3টা মিসড কল ব্যাক করতে আকাশ বলল, তুই যে মিমকে ওর বাসা থেকে নিয়ে আসছিস এটা ওর পরিবার জেনে গেছে। গত রাতে মিমের ভাই তোর ফটো দেখি আমাকে জিজ্ঞেস করেছে তোরে চিনে কিনা। আমি না বলে দিয়েছি। আচ্ছা তুই ওসব নিয়ে চিন্তা নিস না, আমি সামলে নেব বলে কল কেটে দিলাম। সকাল সকাল একটা বিরাট বাস খেয়ে গেল। এখন যে কি করি মাথায় ঢুকছে না। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। রাফিকে কল করে সব প্ল্যান বলে দিলাম। দেখলাম ফোনটা আবার কাঁপাকাঁপি শুরু করছে। দেখি তিথি কল করছে। এমনিতেই টেনশন হচ্ছে, তারপর আপদটা ফোন দিচ্ছি। প্রথমবার রিং হয়ে কেটে গেল। তিথি আবার কল দিল। বুঝলাম না ধরা পর্যন্ত থামবে না, এজন্য কল রিসিভ করলাম। তোমার এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি কি তোমার জন্য সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকবো? এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? একটু ভালোবেসে বলতে পারো না? তোর ভালোবাসার গোষ্ঠী মারি। আমাকে নিয়ে ভালোবাসা হবে না, আমাকে দিয়ে ভালোবাসা হবে না। এই শোনো,